গল্পের নাম সুগের নেশায়, লেখিকা শিফা সুলতানা জিবা, পর্ব সংখ্যা 29। বাড়ির মেইন ফটক দিয়ে ঢোকার মুহূর্তে দারোয়ান সালাম দেয় চৈত্রিকা ও মোনার উদ্দেশ্যে। বিনিময়ে মিষ্টি আসে চৈত্রিকা মোনার পিছু পিছু ফাইলগুলো হাতে নিয়ে হাঁটতে থাকে দ্রুত। মোনা এত জলদি হাঁটছে, ওর সাথে হেঁটে প্রায় হাঁপিয়ে ওঠার উপক্রম চৈত্রিকা। তার উপর ওড়না সরে গিয়ে একটা অংশ মেজে ছুঁয়ে দিচ্ছে। হাতে ফাইল থাকায় চৈত্রিকা ঠিক করতে পারছে না, মোনাকেও হেল্প করতে বলতে পারছে না। এই মেয়ে যা ঝাঁঝালো, পরে দেখা যাবে মুখের উপর অপমান করে বসবে। মানুষের কথা আঘাত সহ্য করতে করতে বড় হলেও চৈত্রিকা যথেষ্ট চেষ্টা করে যারা হেনস্থা করে, আঘাত করে তাদের এড়িয়ে চলার। তাছাড়া ওর খুবই ইচ্ছে করছিল সাবরাতকে স্বচক্ষে একটা বার দেখবার। মোনার কাছে অনুরোধ করার পূর্বে সে নিয়ে এসেছে, এতে অত্যন্ত কৃতজ্ঞ মোনার প্রতি। সদর দরজার কাছে আসতে কাছের মেয়ে মিনা চৈত্রকে দেখে দৌড়ে এলো। ফাইলগুলো টেনে নিজের হাতে নিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, ম্যাডাম কেমন আছেন? স্যারের দেখতেইছেন, কাণ্ডটা গয়টা গেছে। স্যার সকালে জ্বরের ঘরে দাদির সামনে খালি কইতেছিল চৈত্রকে দেখবো। দাদি তো জানে না চৈত্র কেডা। আমিও কই নাই, আপনি আইয়া পড়লেন, এমন স্যার একদম চাঙ্গা হয়ে উঠব। আমি মুভিতে দেখেছি, জ্বরে যার নাম লয় তার দেখলে শরীরে একটা ভাব আহে। চৈত্রিকার অবস্থা বেগতিক। মিনা দাঁত কেলিয়ে এক নাগারে বলেই যাচ্ছে। অপরদিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে সবটা পর্যবেক্ষণ করছে মোনা। এক পর্যায়ে মিনাকে থামিয়ে বলে, চৈত্রিকা এই বাড়িতে আগেও এসেছিল? আইছে তো। মিনা ব্যস্ত কণ্ঠে সাদামাটা উত্তর দেয়। আর কিছু বলতে নিলে ড্রয়িং রুমে আগমন ঘটে সাপারাতের চাচি ও প্রিয়ন্তীর। দুজনেই নতমস্তকে দাঁড়ানো চৈত্রিকাকে চিনে ফেলে। মাথা নিচু করে রাখলেও চৈত্রিকা বুঝতে পারছে সকলের দৃষ্টি। এমন হওয়াটাই স্বাভাবিক। তার এই বাড়িতে প্রথমবার আঁকার দিনটা ছিল খুবই বিশ্রী একটা দিন। লজ্জায় মাথা তুলতে পারছে না সে। আরেকবার যখন এসেছিল তখন বাড়ির কোনো সদস্য ছিল না বলে চৈত্রিকার লজ্জায় পড়তে হয়নি। এখন মনে হচ্ছে মুখে তুলে তাকানোটাই কষ্টকর। প্রিয়ন্তী এগিয়ে আসে, কণ্ঠ তার বিস্ময়। আপনি তো সেই মেয়েটা যাকে জেরিনা আপু থাপ্পড় মেরেছিল। আপনি আবারও কি করছেন এখানে? ভাইয়া দেখলে তো রাগ করবে, আবার অপমান করবে আপনাকে। চৈত্রিকার মুখে চরম অসহায়ত্ব ফুটে ওঠে। সে তো জানতো এমন কিছু সম্মুখীন এখানে এসে হতে হবে, তবুও সাপারাতে অসুস্থতার কথা শুনে নিজের মনকে আটকে রাখতে ব্যর্থ হয়। মোনার বেশ মজা লাগছে চৈত্রিকাকে এমন অবস্থায় দেখে। তবে পূর্বে কোনো কাহিনী সে জানে না। থাপ্পড়ের শব্দটা শুনে এক প্রকার প্রশান্তি অনুভব করে হৃদয় পটে। প্রিয়ন্তীর মা এগিয়ে এসে ক্রুদ্ধ কণ্ঠে চেঁচালেন, এই মেয়ে প্রিয়ন্তী কি বলছে তুমি শুনতে পাচ্ছ না? এখনো দাঁড়িয়ে আছো কেন? আর দারোয়ানের সাহস কি করে হয় তোমার মতো বস্তির একটা মেয়েকে আমাদের বাড়িতে ঢুকতে দেওয়া? বের হও এখনই। প্রিয়ন্তী ওর মাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তিনি যেন চৈত্রিকাকে সহ্য করতে পারছেন না। দুহাতে জামা মুঠো করে মাথা তুলে নিজেকে ধাতস্থ করে চৈত্রিকা। অতঃপর ভাঙা কণ্ঠে জবাব ওর, আমি বস্তির মেয়ে নই ম্যাম। সাপারাত স্যারের অফিসে একজন এমপ্লয়ি আমি। মোনা ম্যামের সাথে এসেছি। প্রিয়ন্তীর মা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো মোনার দিকে। মোনা নম্র স্বরে জানায়, আমি আনিনি ম্যাম। স্তব্ধ হতবাক হয়ে পড়ে চৈত্রিকা। এত বড় মিথ্যে কথা! মোনা যে ইচ্ছে করেই মিথ্যে বলল তা বুঝতে চৈত্রিকার এক সেকেন্ডও সময় লাগেনি। মোনা মনে মনে বেশ শান্তি পাচ্ছে চৈত্রিকাকে অপমানে কাঠগড়ায় দাঁড় করাতে সক্ষম হয়। এটাই তো চেয়েছিল সে, কিন্তু এত ইজিলি হয়ে যাবে একদমই ভাবেনি। প্রিয়ন্তীর মা আক্রোশে ফেটে পড়ে, তুমি কর্মচারী হও বা যেই হও, এখনই বের হও এখান থেকে। সাপারাতের অনুমতি পেয়েছো তুমি? চৈত্রিকা ঠোঁটে ঠোঁট চেপে মাথা নাড়ায়। চক্ষু কোটর জল টলমল করছে। গড়িয়ে পড়ার ভীষণ তারা জলবিন্দুর। কাউকে চোখের জল প্রদর্শন করে নিজেকে দুর্বল প্রমাণ করার কোনো প্রশ্নই আসে না। চৈত্রিকা কঠোর, শক্ত। পৃথিবীর সকল মানুষের নিকট চৈত্রিকার মন শক্ত খোলসে আবৃত। কেবল একজন মানুষের কাছে উন্মুক্ত মন, এবং তার নিজের স্বামীর নিকট। মিনা সাপারাতের চাচিকে একদমই দেখতে পারে না। সারাক্ষণ কারণে অকারণে সুযোগ পেলে মিনাকে এই মহিলা ছাড় দেয় না। গরিব মধ্যবিত্ত পরিবারের মানুষের প্রতি যেন ওনার অ্যালার্জি আছে। চৈত্রিকার প্রতি ওনার এমন আচরণ মিনার ভালো লাগছে না। চুপি চুপি সিঁড়ি বেয়ে উঠে কর্নারের দিকে রুমটায় ছুট লাগায়। চৈত্রিকার তীব্র ইচ্ছা করছে প্রতিবাদ করতে। সাপারাতের পরিবার মানে নিজের শ্বশুরবাড়ির লোকজন, তাই নিজেকে দমিয়ে নিয়ে নরম কণ্ঠে শোধালো, আমি চলে যাচ্ছি, অস্থির হবেন না ম্যাম। পরের বার স্যার অনুমতি দিলেই আসবো। কথাটা বলতে গিয়ে ওর গলা ধরে আসছিল। সাবরাতকে দেখা ব্যতীত চলে যেতে তার মন মানছে না। তবু যে বাধ্য। পিছন ফিরে চলে যাওয়ার জন্য উদ্যত হওয়া মাত্র কন্য করে জঙ্গার তুলে প্রবেশ করে গম্ভীর অস্থিরতা মাখা স্বর, কোথায় যাচ্ছেন আপনি চৈত্র? স্টপ দেয়ার। থেমে গেল পা দুটো। মুহূর্তের জন্য থমকালো হৃৎপিণ্ড। সবার দৃষ্টি সাপারাতের পানে। চোখ মুখ অসম্ভব লাল তার।
চুল উস্কো খুস্কো, চল শক্ত হয়ে আছে। এত জ্বরেও চত্রিকা ঠাহর করতে পারছে না জ্বরের কারণে এত লাল বর্ণ ছেয়ে আছে ফর্সা মুখটা নাকি রাগের ছোটায়। কালো একটা গেঞ্জি ও হাঁটু অব্দি 3/4 প্যান্ট পরনে তার। বড় বড় কদম ফেলে সিঁড়ি ভেঙে নেমে এক ঝটকায় উপস্থিত হলো ঠিক চত্রিকার সামনে। নিদারুণ অধিকার নিয়ে আঁকড়ে ধরে নিজের অর্ধাঙ্গিনী ডান হাতটা শরীরে অত্যাধিক তাপমাত্রায় আটকে উঠল চত্রিকা। সে হলে বোধ হয় এত জ্বরে বেহুশ হয়ে বিছানায় পড়ে থাকতো। অথচ এই লোক নিজের বলিষ্ঠ দেহটা নিয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। ঠিকঠাক অসুস্থতা যেন তাকে গ্রাস করেনি। সাপরাত কঠিন স্বরে বলল, নিজের বাড়ি থেকে অন্যের কথায় কেন বেরিয়ে যাবেন আপনি? আমার বাড়ি? ব্রুকুচকে প্রশ্ন করে চত্রিকা। সাপরাত হাতের বাঁধন শক্ত করে প্রত্যুত্তর করে, অবশ্যই আপনার বাড়ি। আপনার হাজবেন্ডের বাড়ি মানে এটা আপনারই। আপনি আমার অর্ধাঙ্গিনী। এটা শুধু নামমাত্র সম্পর্ক নয়, আমার জীবন, আমার সব কিছুতে আপনি অংশীদার, শুধুমাত্র আপনি। সাপারাতের কথা শুনে সবাই হতভম্ব। মোনার মনে হচ্ছে ও কোনো খারাপ স্বপ্ন দেখছে। কেউ পারছে না সমীকরণ মেলাতে। সাপারাতের দাদি এসেছিলেন পিছু পিছু। তখন মিনা রুমে যেয়ে দেখে সাপারাত কপালে হাত দিয়ে শুয়ে আছে আর ওর দাদু টুকটাক কথা বলছে। মিনা নিজের উপস্থিতি জানান দিতে সাপারাত হাত নামিয়ে দৃষ্টি ত্যাগ করে। গড়গড় করে নিচে ঘটে যাওয়া সকল ঘটনা ব্যাখ্যা করতে 2 মিনিট সময় নেয় না মিনা। এমনকি মোনার কথাগুলো পর্যন্ত বাদ দেয়নি ও। এই মুহূর্তে হয়ে রইল সকলে। সাপারাত চত্রিকার চোখের দিকে প্রগাঢ় দৃষ্টি নিক্ষেপ করলো। কাজল কালো নয়নে জল থই থই করছে। সাপারাত হাত মুষ্টিবদ্ধ করে চাচির দিকে চেয়ে বলল, বাড়িতে আসা মানুষের সাথে এত খারাপ ব্যবহার করা উচিত হয়নি আপনার। ভাগ্যিস আপনি আমার বড় এবং একজন নারী। শ্রবণগ্রন্থিতে ভালোভাবে ঢুকে নিন। এই মেয়েটা আমার স্ত্রী, আমার সুখ। এবার যদি আপনারা আমার সুখের অন্তরায় হয়ে দাঁড়ান তবে সকল মানবতা ভুলে গিয়ে আপনাদের রাস্তায় নামাবো আমি। মাইন্ড ইট। অ্যান্ড মিস মোনা অফিসে গিয়ে রিজাইন লেটার জমা দেবেন এবং নিজের অর্ধেক মাসের স্যালারি বুঝে নেবেন। আপনাকে এক পলকের জন্য আমি কখনো দেখতে চাই না। বিকজ ইউ প্ল্যান টু হার্ট মাই হ্যাপিনেস, গেট লস। মোনা কেঁদে দিল। অশ্রুসিক্ত কণ্ঠে কিছু বলতে চাইলে সাপরাত মিনাকে উদ্দেশ্য করে বলে, মোনাকে যেন গেট অব্দি দিয়ে আসা হয়। চরম অপমানিত হয়ে বেরিয়ে যায় মোনা। একে বোধ হয় বলে, অপরের জন্য ফাঁদ পাতলে সেই ফাঁদে নিজেই পড়তে হয়। সাপারাতের দাদি থমথমে মুখে এগিয়ে এসে বললেন, তুমি এসব কি বলছো? ঠিক বলছি। 3 দিন আগে আমি বিয়ে করেছি চত্রিকাকে। চত্রিকার হাতটা ছেড়ে দিয়ে দাদির দিক দৃষ্টি আপন করে বলল সাপারাত। তার নির্লজ্জ নির্লিপ্ত অভিব্যক্তি দেখে উনি বাকরুদ্ধ হয়ে পড়ে ক্ষণিকের নিমিত্তে। মিনিট সময় অতিবাহিত হতে প্রশ্ন করেন, চেনো না জানো না একটা মেয়েকে হুট করে বিয়ে করে নিলে? হুট করে হয়নি, ওর সাথে আমার পরিচয় দীর্ঘ অনেক বছরের। তুমি অসুস্থ থাকায় তোমাকে বিয়ের কথা জানাতে পারিনি। তবে আমি চাইবো চৈত্রকে যথেষ্ট ভালোবাসা দিয়ে মেনে নেবে তুমি। সাপারাত তাহলে সকালে জ্বরের ঘরে এই মেয়ের নাম নিচ্ছিল। মনের কথা মনে রেখে তিনি মুখে ব্যক্ত করেন, ওর পরিবারের সাথে কথা বলতে চাই আমি। ওর মা ও বোন আছে, তুমি চাইলে আমি ওনাদের আসতে বলবো, ডেকে পাঠাও। কথাগুলো বলে সুপিয়া বেগম চত্রিকার কাছে এগিয়ে গেল। জহুরির চোখে পরখ করে নিল ওকে। চত্রিকা ভীষণ নার্ভাস ফিল করছে। ওর এই অস্বস্তি না বাড়াতে দিয়ে সুপিয়া বেগম হাসি মুখে বলে উঠলেন, বাহ, তুমি তো অপরূপ সুন্দরী, একদম সাপারাতের মায়ের মতো। কি সুন্দর টানা টানা চোখ তোমার। প্রশংসা শুনে লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ল চত্রিকা। নিমিষে এই পুরো মুখ জুড়ে লাল বর্ণের আস্তরণ পড়ে যায়। সাপারাত তা দেখে সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছাড়ে। দাদির দিকে তাকিয়ে বলে, কথা শেষ হলে তুমি প্রিয়ন্তীকে দিয়ে চৈত্রকে আমার রুমে পাঠিয়ে দিও দাদি। মাথাটা ভীষণ ব্যথা করছে, আমি গেলাম। পিলে চমকে উঠল চৈত্রিকা। আজ কি এখানে থাকতে হবে? সুপিয়া বেগম চৈত্রিকার হাত ধরে নিজের রুমে নিয়ে এলো। পিছু পিছু এলো মিনা ও প্রিয়ন্তী। প্রিয়ন্তীর মা এত নাটক দেখে মুখ বাঁকিয়ে চলে গেলেন। ওনার ছেলে জেলে পচে মরছে, অথচ সাপারাত বিয়ে করে সুখে সংসার করবে, এটা কোনো ক্রমে মানতে পারছেন না তিনি। চৈত্রিকা কী ভেবে এসেছিল আর কি হচ্ছে, ও কল্পনা করেনি এত তাড়াতাড়ি এই বাড়িতে সাপারাতের বইয়ের পরিচয়ে সকলের সামনে হাজির হতে হবে। প্রিয়ন্তী ওর গা ঘেঁষে বসলো, মলিন স্বরে আওড়ালো, সরি ভাবি, তখন আম্মুরও আমার ব্যবহারের জন্য, প্লিজ ফরগিভ মি। মেয়েটা গালে হাত থেকে চত্রিকা মৃদু হেসে বলল, ইটস ওকে কিউট গার্ল। আনন্দে উৎসাহে চত্রিকাকে ঝাপটে ধরল প্রিয়ন্তী। কণ্ঠে তীব্র উচ্ছ্বাস। এখন থেকে আমায় সারাক্ষণ একা একা থাকতে হবে না, তোমার সাথে আড্ডা দেওয়া যাবে। উফ, ভাইয়া বিয়ে করেছে, আমার বিশ্বাসই হচ্ছে না। সুপিয়া বেগম একটা চেইন এনে চত্রিকার গলায় পরিয়ে দিল। তোমার শাশুড়ি পুত্রবধূর জন্য অনেক গহনা রেখে গিয়েছে, তার মধ্যে থেকে চিকন এই চেনটা পরিয়ে দিলাম তোমায়। প্রিয়ন্তী ওকে সাপারাতের রুমে দিয়ে আয়। ধীরে ধীরে পা ফেলে সাপারাতের রুমে প্রবেশ করে চত্রিকা ও প্রিয়ন্তী। সাপারাত নেই রুমে। প্রিয়ন্তী বেলকনিতে উঁকি দিতে দেখতে পায় সাপারাত দাঁড়িয়ে আছে। ভাবি, ভাইয়া বেলকনিতে, তুমি থাকো তাহলে, আসছি।
কথাটা বলে প্রিয়ন্তী পগার পর চৈত্রিকার অকস্মাৎ লজ্জা অনুভূত হচ্ছে। পা বাড়িয়ে বারান্দায় আসছে সে। সাপরাত অভিভূত নয়নে তাকিয়ে রাশভারী গলায় বলে উঠল, লজ্জা পাওয়ার মতো এখনও আমি কিছুই করিনি, তবু লজ্জা পাচ্ছেন? আই থিঙ্ক আমার কিছু করা উচিত। এমনি এমনি আপনাকে দূর থেকে লজ্জা পেতে দেখে একদমই ভালো লাগছে না। চৈত্রিকা হকচকিয়ে যায়, কয়েক পা পিছিয়ে রুমে চলে আসে ও। সাপরাতের মতিগতি ভালো ঠেকছে না। বিড়বিড় করে বলল, জ্বরে পাগল হয়ে গেল না তো? জ্বরে নয়, আপনার প্রেমে। কথাটা বলে সাপরাত রুমে দরজা লাগিয়ে আসে। পেশিবহুল হাতে পিছন হাতে ঝাপটে ধরল চৈত্রিকার কোমর। চুলে মুখ ডুবিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস টেনে নিল নিজের মাঝে। পেটে এক হাত চেপে ধরে বলল, আপনি বড্ড পাষাণ চৈত্র। কি হয় একটু কাছাকাছি আসলে? নাকি আমার প্রতি ফিলিংস জাগে না আপনার? শ্রবণেন্দ্রিয় ঝনঝন করে উঠল চৈত্রিকার, যেন কেউ কানের অতি নিকটস্থে তবলা বাজাচ্ছে। ঘাড়ের ঠোঁটের গাঢ় স্পর্শ অনুভব হতে পেটে বিরাজমান সাপরাতের গরম হাতটা খামছে দুল মুহূর্তে তৎক্ষণাৎ।